গল্প আমার তুমি গল্প পর্ব ৩ লেখিকা মুন্নি বিনতে প্রিয়া। পাশাপাশি রিকশায় বসে আছে দুজনে। সাদাবের চোখে মুখে রাগ স্পষ্ট, কিন্তু পরি তার চেয়েও বেশি রেগে আছে। সাদাব রিকশায় এক কোনায় বসে আছে। কিরে, অত দূরে বসছিস কেন তুই? পড়ে গিয়ে হাত পা ভাঙলে বিয়ের পর কি আমি রোজগার করে তোকে খাওয়াবো, আর তুই বাড়ির রান্না বান্না করবি? সাদাব কিছু না বলে চুপ করে বসে আছে। মুখে কি চাল ভিজাইছিস? এসবের মানে কি? ওরে বাবুরে, মানে বুঝো না তাই না? ওই শালা রিয়ার সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের তোর? ওর প্রতি কি নতুন করে তোর ফিলিংস উতলে উঠছে? তোমার যদি অন্য কারো প্রতি ফিলিংস থাকতে পারে, তাহলে আমার থাকলে দোষ কি? না মানে, তুমি এটা বলতে চাইছো যে তোমার বেলায় ১৬ আনা আর আমার বেলায় ৪ আনাও না? রাগ তো রানাগুনা, মানুষের দেখার আড়ালেও অনেক কিছু লুকিয়ে থাকে, যা তোর মতো গণ্ডমূর্খ বোঝে না। আমাকে অন্তত একবার জিজ্ঞেস করতে পারতি সেদিনের ঘটনা আসলে কি ছিল? নিজের চোখকে কি অবিশ্বাস করতে বলছো? ওই যে বললাম, দেখার আড়ালেও লুকিয়ে থাকে অনেক অজানা কিছু। তার মানে এটাই বলতে চাইছো আমার চোখে সমস্যা? গাধা, তোর মাথায় সমস্যা। রিক্সা চালক ছিল এক পিচ্চি ছেলে, বয়স আনুমানিক ১৩-১৪ হবে। পরি ছেলেটাকে বলল, পিচ্চি, এখানেই রাখো। সাদাবের দিকে তাকিয়ে বলে, নামো রিক্সা থেকে। সাদাব একটু অবাক হয়, কারণ আজ পরি নিজে থেকেই তুমি বলতেছে। হা করো, তাকিয়ে আছো কেন? নামো। হুম। রিক্সা থেকে নেমে দাঁড়ায় সাদাব। সাদাবের আগেই পরি নামে। পরি এদিক ওদিক তাকাচ্ছে। সাদাবের দিকে তাকিয়ে বলে, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? আজীব, ওর ভাড়াটা কি আমি দেবো? লজ্জা করে না? বউ ভাড়া দেবে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? সাদাব একটু ভ্রু কুঁচকে তাকায় পরীর দিকে। পরী আমতামতা করে বলে, ওর ভা- ওর ভাড়া দিয়ে আমাকে ফলো করো। আমি সামনে এগোচ্ছি। ২ পা এগিয়ে পিছনে ঘুরে দাঁড়াই, ততক্ষণে সাদাব মানিব্যাগ থেকে টাকা বের করছে। সাদাবকে উদ্দেশ্য করে জোরে বলল, ও ছোট মানুষ, রোদের মধ্যে অনেক কষ্ট করে আসছে, ২০ টাকা বেশি দিয়ে দিবা। পরি হাঁটা শুরু করে। ভাড়া ছিল ২০ টাকা। পরি বলছে বলে ৩০ টাকায় বেশি দিয়েছে। ছেলেটা তখন বলল, না ভাইয়া, আমার এত টাকা লাগবো না। আপনি আপামনির কথায় টাকা বেশি দিতেছেন কেন? আর আরে রাখো, তোমার আপামনি যদি পরে জানে যে আমি তোমাকে টাকা বেশি দেইনি, তাহলে তো আমাকে আলু ভর্তা বানাবে। আপনি আপামনিরে অনেক ডরান নাকি? শোনোনি ওর কথা? যেই রাগী। শুনছি সব। আমার কাছে ভালোই লাগছে কথাগুলো। হাসছিলামও আমি। কেমনে শাসন করলো! আমি এত ভালোবাসা কি বুঝি না? তয় মনে হইল আপামনি আপনারা সত্যি অনেক ভালোবাসে। ভালো থাইকেন। ছেলেটা ৫০ টাকাই নেয়। ছেলেটার কথা শুনে একটু মুচকি হাসলো সাদাব। এরপর পরীর কাছে যাচ্ছে। বিকেল হলেও এখনো রোদের তেজ বোঝা যাচ্ছে। পরী ব্যাগ থেকে ছাতা মাথায় দিয়ে হাঁটতেছে। কাঠফাটা রোদে সাদাবের মনে হচ্ছে মাথার ঘিলু এখনই পড়ে যাবে। তাড়াতাড়ি হেঁটে পরীর পাশে যায়, এই ভেবে যে পরী নিশ্চিত ছাতাটা শেয়ার করবে, কিন্তু হলো তার উল্টো। এত তাড়াতাড়ি এসে লাভ নেই, ছাতা শেয়ার করবো না আমি। সাদাবের আশার আলো নিমেষেই শেষ হয়ে গেল, কিন্তু পরীকে বুঝতে না দিয়ে বলল, তোমাকে কে বললো যে আমি তোমার ছাতার নিচে যাব? লাগবে না তোমার ছাতা আমার। আমরা ছেলেরা অনেক স্ট্রং, তোমাদের মেয়েদের মতো না যে সামান্য রোদের তপই সহ্য করতে পারবো না। কত যে স্ট্রং তোমরা, তার উদাহরণ তুমি। মানে, কথা বলতে বলতে লেগে আসে দুজনে। ব্যাগটা রেখে ছাতা বন্ধ করতে করতে পরি বলে, মানে হলো এতই যদি স্ট্রং হতে, তাহলে ওই ছেলেটাকে গিয়ে অন্তত জিজ্ঞেস করতে কে সে আমার ব্যাগ নিচ্ছে কেন? জিজ্ঞেস করার কি আছে? তুমি কিছু বলোনি তাকে, তার মানে ছেলেটা তোমার পরিচিত ছিল। কিছু বলিনি তার কারণ রাস্তায় সিনক্রেট করার কোনো ইচ্ছে ছিল না। আর ছেলেটাকে তুমিও চেনো, আমি কিভাবে চিনবো? আমি তো তাকে আগে কখনো দেখিনি। দেখোনি ঠিকই, কিন্তু ওর কথা আমি তোমাকে বলেছিলাম। ওই ছেলেটাই সুলতান। কি? তার মানে
তুমি সুলতানের সাথে রিলেশনে গেছো? কথাটা বলতে যত দেরি হয়, কিন্তু সাদাবকে থাপ্পড় দিতে একটু দেরি করে না পরি। থাপ্পড় দিয়ে সাদাবকে জড়িয়ে ধরে আলতো করে, সবকিছুতে এত বেশি কেন বুঝো তুমি? আমি কখন বললাম যে আমি সুলতানের সাথে রিলেশন করি? তুমি কি বুঝো না কিছু? ও একটা ছেলে আর আমি একটা মেয়ে। সেদিন যদি কিছু বলতাম তাহলে রাস্তার একটা সিনকেট হয়ে যেত। আর তার জন্য কিন্তু ওর কোনো মান সম্মান যেত না। মান সম্মান গেলে আমারই যেত। এত সহজ একটা জিনিস তুমি না বুঝে উল্টো আমাকে ভুল বুঝলে। কিন্তু এই ভুল বুঝারও কিছু উপকারিতা পেয়েছি এই কয়দিন। কথা না হয় আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর থাপ্পড় দিয়েছি বলে ইগো দেখে দূরে সরিয়ে দিও না, তাহলে কিন্তু এর 3 গুণ থাপ্পড় দিব। বিয়ের পর তো স্বামীর গায়ে হাত তোলা পাপ, তাই এখনই বলে নিলাম। কিন্তু অযথা মারেনি। তুমি ওই রিয়ার সাথে এত ঢলাঢলি করো কেন? সামান্য কয়দিনের কথা হয়নি, তাতে তুমি রিয়ার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ? এই ভালোবাসা তোমার? এতক্ষণ সব কথা চুপ করে শুনছিল। পরীর 2 হাত ধরে বুক থেকে পরীকে সরিয়ে সামনে দাঁড় করায়। তোমাকে কে বললো যে আমি রিয়ার প্রতি দুর্বল হয়ে গেছি? আমি তো ওইসব তোমাকে দেখানোর জন্য করেছি। জান্নাত বলেছিল তুমি আসবে, তাই আমি ইচ্ছে করে রিয়ার সাথে ঘেঁষে বসেছি যাতে তুমি ভুল বুঝে চলে যাও, সামনে না আসো। কারণ তুমি সামনে আসলেই আমি দুর্বল হয়ে যাই। আহা, এটা কি বাংলা সিনেমা পাইছো? এইগুলো আমি কোনো বাংলা সিনেমা বা নাটকের হিরোইন না যে নায়ককে অন্য মেয়ের সাথে দেখে কান্নাকাটি করে ভুল বুঝে দূরে চলে যাব। আমি কি করি বা করতে পারি তা তো দেখলেই। আমি আমার ভালোবাসা আদায় করে নিতে পারি। কিন্তু তুমি কি বললে এটা? তুমি ইচ্ছে করেই চাওনি আমি তোমার সামনে আসি? তার মানে তুমি আমার প্রতি বিরক্ত? ভালোবাসো না আমাকে? সাদব কিছু না বলে পরীকে বুকে টেনে নেয়। এই বুকে কান পেতে শুনো, প্রতিটা স্পন্দন শুধু তোমাকেই খোঁজে, বারবার তোমাকেই চায়, তোমাকেই ভালোবাসে। এত কিছুর পরেও বলতে হবে ভালোবাসি? আচ্ছা বেশ, এবার মুখেও বলছি ভালোবাসি পড়ি, অনেক ভালোবাসি। পাবলিক প্লেসে কি এভাবে জড়িয়ে থাকবে? ছাড়ো আমায়। এহ, একটু আগে যখন নিজে ধরলে তখন পাবলিক দেখেনি, আর আমি ধরলেই দেখবে, তাই না? হুম, কারণ কি বলো তো? কি? ওই যে আমার বেলায় 16 আনা আর তোমার বেলায় 4 আনাও না। হি হি হি। ফাজিল তোমার বউ। তুমি তো অতটা পাইনি কিন্তু কিসের ভালোবাসি? অনেক বেশি ভালোবাসি। সূর্য ডোবার মুহূর্তে দুজনেই হাত ধরে হাঁটছে। কিছু ভুল বোঝাবুঝির সম্পর্ককে নষ্ট করে না, বরং সম্পর্কটাকে আরো গাঢ় করে। দুজনেই অভিমান করে থাকলে সম্পর্ক নষ্ট হবে এটা নিশ্চিত। অন্তত একজনকে হলেও সম্পর্কটা ঠিক করার দায়িত্ব নিতে হবে, হোক তা পরীর মতো রাগী নতুবা সিরিয়াস ভাবে। আজ থেকে সাদাব পরীর সম্পর্কের নতুন সূচনা, নতুন করে হলো, যেখানে দুজনেই এখন উপলব্ধি করতে পেরেছে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। সুলতানের ডাকে পেছনে ঘুরে দাঁড়ায় পড়ি। কলেজে যাচ্ছ? এত সকালে কলেজ ড্রেস পরে? কলেজে যাব না তো কি প্রেম করতে যাব? আমাকে ছাড়া প্রেম করতে পারবা নাকি? অবাক হওয়ার কিছু নেই তো। আমি তো আগে বলেছি যে আমি অন্য একজনকে ভালোবাসি, তাই আমার আশা ছেড়ে দেন। সুলতান কিছু বলার আগেই পরীর ফোনের রিংটোন বেজে ওঠে। সাদাব ফোন করেছে। কোথায় তুমি? এই তো বাড়ি থেকে বের হয়েছি। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসো। আচ্ছা, আসতেছি। ফোন রেখে সুলতানের উদ্দেশ্যে বলে, কলেজ দেরি হয়ে যাচ্ছে, আসি। তোমার ক্লাস তো 10টায়, এখন বাজে 9টা। এত তাড়া কিসের? আসলে তাড়া হলো যে সে আমার জন্য অপেক্ষা করছে। সে মানে? সে মানে বকও বলতে পারেন, আবার হবু স্বামীও। মজা করছো? আপনার সাথে কখনো মজা করেছি বলে মনে হয় না, তাই আজও করছি না। পরি চলে যাচ্ছে। সুলতান পেছন থেকে ডাকছে। পরি থামছে না দেখে সুলতানও পরীর পিছনে পিছনে যায়। কিছু দূর গিয়ে থমকে দাঁড়ায় সুলতান। পা যেন আর চলছে না। পরি সাদাপের বাইকে উঠে পেছন থেকে জড়িয়ে ধরেছে। খুব হাসাহাসি করছে দুজনে। সাদাপ হেলমেট পরা ছিল বলে মুখ দেখতে পারেনি।
পরে ইচ্ছে করে সাদাবকে জড়িয়ে ধরেছে, কারণ ও জানে যে সুলতান ওকে ফলো করছে। পরীর কথা বিশ্বাস করে না বলেই ইচ্ছে করে বুঝিয়ে দিল যে এই ছেলে যাকে পরে ভালোবাসে। পরীর একটাই চাওয়া, সুলতানুর পথ থেকে বিদায় হলে বাঁচে। সুলতানের খুব কষ্ট হচ্ছে, ছেলেদের কাঁদতে নেই, তবু কান্না পাচ্ছে ওর। সুলতানের বন্ধু মিঠু দৌড়ে আসে সুলতানের কাছে, হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত, ভাবিরে দেখলাম এক পোলার লগে বাইকে করে যাইতেছে, তুই কি চিনস পোলাটারে? আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে। চুপ, কিরে, কিছু তো বল। দেখছি আমি, তুই দেখাও কিছু কষ নাই, পরে ভালোবাসা হয়েছিল রে, তুইও তো ভালোবাসিস ভাবিরে। সুলতান কিছু না বলে বাড়িতে চলে যায়। মা, ও মা, কিরে, কি হয়েছে? আমাদের বাসায় কতদিন ধরে কোনো পার্টি হয় না, বলো তো। হুটহাট আবার কিসের পার্টি করব? আজকে বেশি করে বিরিয়ানি রান্না করো, সন্ধ্যার পর আমার বন্ধুরা, শিলার বান্ধবীরা আসবো। তোমার বান্ধবী থাকলে তাদেরও আসতে বইলো। বিরিয়ানি রান্না করতেই হবে। হুম মা, প্লিজ প্লিজ। আচ্ছা, পাগল ছেলেটা। সুলতান এবার শিলার ঘরে যায়। কি রে, কি করছিস? দেখো না ছবি আঁকি। হুম, তা তো দেখতেই পাচ্ছি। বাসায় আজকে বিরিয়ানি রান্না হবে জানিস? সত্যি? হুম। আমার বন্ধুরা আসবে, আম্মুর বান্ধবীরা আসবে। তাহলে আমার আর বাবার ফ্রেন্ডসরা কি দোষ করলো ভাইয়া? আরে আব্বু তো রাত 10টায় আসবে, সেই সময় কি করে বন্ধুদের নিয়ে আসবে? তবে তুই চাইলে তোর কাছের বান্ধবীদের আসতে বলতে পারিস। আচ্ছা, তোর পরি আপুকে ডাকবি না? পরি আপু তো আমার বান্ধবী নাকি, বড় আপু হিসেবে আনতে পারিস। আচ্ছা, আনবো। সন্ধ্যার দিকে পরি বই খাতা নিয়ে পড়তে বসে। সুলতানের মা আসে পরীর মাকে নিতে, আর শিলা আসে পরীকে নিতে। যদিও শিলা না আসতো তাহলে পরীকেও সাথে নিত। পাশাপাশি বাড়ি হওয়ার সুলতানের মায়ের সাথে পরীর মায়ের বেশ খাতির জমে যায়। পরীর মা যেতে রাজি হলেও পরীর সুলতানদের বাসায় যেতে নারাজ। পড়ার বাহানা দিয়ে কথাটা কাটিয়ে দিতে চায়, কিন্তু শিলা কান্নাকাটি করছে পরীকে না নিয়ে যাবে না। অবশেষে মায়ের জোরাজুরিতে যেতে রাজি হয়। পরীর মা সুলতানের মায়ের রান্নার কাজে টুকটাক হেল্প করছে আর গল্প করছে। সুলতান আর ওর বন্ধুরা ছাদে বক্স বাজাচ্ছে। শিলা ওর বান্ধবীদের নিয়ে রুমে গল্প করতেছে। পরী এতক্ষণ শিলার রুমেই ছিল, কিন্তু পিচ্চিদের গল্প আর কি শুনবে। তাই পরী ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে। হঠাৎ করে সুলতান পরীর মুখে চেপে ধরে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। একদম চিৎকার করো না, তাহলে কিন্তু তোমারই ক্ষতি। আর চিৎকার করলে আওয়াজ করলেও কারো কানে যাবে না, বক্সে গান চলছে, তাই সাবধান। পরে খুব ভয় পেয়ে যায়। যতই রাগী হোক আর যাই হোক, পরি একটা মেয়ে, নিজের মান সম্মানের ভয় সব মেয়েই পায়। পরি কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে এই ঘরে এনেছেন কেন, আর দরজা আবার লাগিয়েছেন কেন? সুলতান একটা সিগারেট ধরতে ধরতে বলে, ভয় পেও না, তোমার সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ আমি করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। সুলতান পরীর দিকে এগিয়ে যায়, ডান হাতটা কাছে আনে। আপনি আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়েন বলছি। সুলতান কিছু বলে না, খুব যত্ন সহকারে কিছুক্ষণ হাতের দিকে তাকায়। এরপর পরীর মুখের দিকে তাকিয়ে বলে, এই হাত দিয়ে বাইকে ছেলেটাকে জড়িয়ে ধরেছিলে তাই না? পরী সুলতানের চোখে স্পষ্ট পানি দেখতে পায়। চোখ দুটো পানিতে চিকচিক করছে, যে কোনো সময় চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। কি হলো, চুপ করে আসো কেন, বলো। এই হাত দিয়েই তো। কাঁপা কাঁপা গলায় পরী বলে, আমার হাত ছাড়েন বলছি। সুলতান কিছু না বলে পরীর মুখে একটা ওড়না দিয়ে বাঁধে। বাম হাত আর চেয়ারের সাথে বাঁধে। জোরাজুরি করে সুলতানের সাথে শক্তিতে পেরে ওঠে না পরী। কয়েকবার চিৎকার করে, কিন্তু শব্দ করার বাইরে যায় না। জ্বলন্ত সিগারেট দিয়ে পরীর ডান হাতে সেঁক দিচ্ছে সুলতান। পরীর দম ফাটা আর্তনাদ কেউ শুনে না। টপ টপ করে পানি পড়ছে পরীর চোখ থেকে। সুলতান সিগারেটের ছাকা দিচ্ছে আর বলছে, বলেছিলাম না তুমি শুধু আমার, তবু অন্য কাউকে কি করে ভালোবাসো তুমি? আমি তো এটা মানতে পারবো না, সহ্য হবে না আমার। তোমার খুব কষ্ট হচ্ছে জান, কষ্ট পেও না, আর একটু সহ্য করো। পোড়ার জ্বালা খুব, তাই না?
আমারও তখন ভেতর করে যাচ্ছিল যখন তুমি ওই ছেলেটাকে জড়িয়ে ধরেছিলে। কথাগুলো বলতে বলতে সুলতানও কাঁদছিল। সিগারেট পুরোটা শেষ হওয়া অবধি স্যাক দেয় পরীর হাতে। এরপর একটা ব্লেড দিয়ে নিজের হাত নিজেই ক্ষত বিক্ষত করে সুলতান। রক্ত দেখে আরো ভয় পেয়েছে পরী। পরীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েই যাচ্ছে। সুলতান পরীর মুখের বাঁধনটা খুলে দেয়। পরীর সামনে হাঁটু গেড়ে বসে। তোমাকে কষ্ট দিতে আমার একদম ভালো লাগে না পরী। তোমার চোখের পানিও আমার সহ্য হচ্ছে না। তাই তো দেখো, নিজের হাত নিজে এই কেমন ক্ষত বিক্ষত করলাম। কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি সরি বলবো না। কেন জানো? কারণ এটা তোমার প্রাপ্য ছিল। তুমি কেন ওই ছেলেকে জড়িয়ে ধরলে? পরি চুপ করে আছে। পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, যে ভুলটা করেছো আজ, এই ভুলটা যেন আর না হয়। তুমি শুধুই আমার। আমি যদি তোমাকে না পাই, তাহলে অন্য কেউ তোমাকে পাবে না, বলে রাখলাম। চোখে পানি মুছে দিতে গেলে পরি মুখ ঘুরিয়ে ফেলে। জোর করে পরি দুই গালে হাত রেখে কপালে চুমু খেতে এগোতেই পুরো হাত দিয়ে থাপ্পড় দেয় সুলতানকে। অনেকদিন আর অনেকক্ষণ ধরে তোর এইসব পাগলামি আমি সহ্য করতেছি। আসলে আমার ওই ভুল ছিল। যেই থাপ্পড়টা আজ তোকে দিলাম, এটা আরো আগে দেওয়া উচিত ছিল। কিন্তু কি করব বল, আমি তো মেয়ে। আমার সম্মানের ভয় অনেক বেশি। কিন্তু আমি অতিষ্ঠ হয়ে গেছি তোর এসব আচরণে। প্রথম প্রথম তোর বলা কথাগুলোকে স্বাভাবিকভাবে নিতাম, কারণ কেউ কাউকে ভালোবাসতেই পারে, এতে দোষের কিছু না। কিন্তু এখন তো দেখছি তুই একটা সাইকো। আর একজন সাইকো কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। তোর মাকে বলবি একজন ভালো সাইকিয়াট্রিকের পরামর্শ নিতে, নয়তো অতি শীঘ্রই তোকে পাবনায় অ্যাডমিট হতে হবে। আর একটা কথা, তুই কি ভেবেছিস সিগারেট দিয়ে হাতে পুড়িয়ে দিয়েছিস বলে আমি ভয়ে তোকে ভালোবাসবো? এটা যদি ভেবে থাকিস তাহলে প্লিজ ভুলে যা। তোর মতো অমানুষকে দয়া করা যায়, ভালোবাসা যায় না। আমি সাদাবকে ভালোবাসি, আর সাদাবকে বিয়ে করব। যদি মানুষ হয়ে থাকিস তাহলে আমার পথে আর কাটা হয়ে দাঁড়াস না কখনো। মনে রাখিস, তোর ঘরেও কিন্তু তোর একটা বোন আছে। তোর বোনের সাথে কেউ এমন করলে নিশ্চয়ই এতক্ষণে তাকে মেরে কবরে শুয়ে রাখতিস। ভয় নেই, তুই তোর এই অপকর্মের কথা আমি কাউকে বলবো না। কেন জানিস? সুলতান এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে পরীর দিকে। উফ, এটা ভালোবাসা ভাবিস না আবার। ওই যে বললাম, তোর মতো সাইকোকে দয়া করা যায়। আমি তোকে দয়াই করে গেলাম। পরে কাউকে কিছু না বলেই দৌড়ে ওদের বাসায় চলে যায়। হাতটা জ্বলে পড়ে যাচ্ছে। কোনো রকমে হাতটা ড্রেসিং করে। এ কোন অভিশাপ আসলো আমার জীবনে? রাত ৯টা নাগাদ পরীর মা বাসায় আসছে। পরী, হ্যাঁ মা বলো। কিরে, না বলে চলে আসলে কেন? কত পড়া বাকি ছিল জানো? ওইখানে বসে থাকলে কি আমার পড়াগুলো কমপ্লিট হতো বলো? তাই বাসায় চলে এসেছি। আমাকে বলে আসতে পারতি। কত ভয় পেয়ে গেছিলাম আমি। তোমরা মায়েরা না কেমন জানি অল্পতেই ভয় পেয়ে যাও। তুমি আন্টির সাথে রান্নায় ব্যস্ত ছিলে বলে তোমাকে আর বিরক্ত করতে যাইনি। এখানে বিরক্তের কি হলো শুনি? উফ মা, তুমি না বড্ড প্রশ্ন করো আজকাল। আমার না ক্ষুধা পেয়েছে খুব। কিছু খেতে দাও না, আনছি। প্রায় 17 দিন পর সাদাব জরুরি কথা আছে বলে দেখা করতে বলে। কয়েকটা ক্লাস করে সাদাবের সাথে দেখা করতে চায়। কি এত তাড়া কেন? সাদাব চুপচাপ বসে আছে। কি হলো? একটা খারাপ খবর আছে। পরের মুখটা শুকিয়ে যায়। সাদাব একটু হাসলো। খারাপ খবর? ভালো খবরও আছে। কি? আগে ভালো খবর দিব নাকি খারাপ খবর? ভালো খবরই দাও। না না, আগে খারাপ খবর। আমি আর 1 সপ্তাহের মধ্যে ইংল্যান্ড যাচ্ছি। কিন্তু কেন? বিজনেসের জন্য। সাথে রওশনও যাবে। কয়দিনের জন্য? কয়দিন না বলো, কয় বছর? পরের মনটা খারাপ হয়ে যায়। সাদাব পরের হাত ধরে নিজের হাতের মুঠোয় নেয়। আমার দিকে তাক। হুম। আরে তাকাও না। তাকে কি হবে? মায়া বাড়িয়ে কষ্ট দিবে? এই জন্য কি আমার দিকে তাকাবো না? না না না, খুব তাড়াতাড়ি চলে আসবো। কত তাড়াতাড়ি শুনি? 1 বছর 3 মাস। 1 বছর আবার 3 মাস? এটা খুব তাড়াতাড়ি।
আমার জন্য অপেক্ষা করতে পারবে না? পারবো, কিন্তু আমার অনেক কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। কষ্ট তো আমারও হবে গো। আচ্ছা, এবার ভালো নিউজটা শুনবে না? হুম, আমি চাচ্ছিলাম চলে যাওয়ার আগে তুমি আর আমি মিলে কোর্ট ম্যারেজ করে আসি। কেন? তুমি আর আমি কেন ইংল্যান্ড থেকে এসে পারিবারিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করব? আমি 1 বছর 3 মাস অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু এভাবে লুকিয়ে বিয়ে করতে পারবো না। প্লিজ পরি, নয়তো আমার প্রতিটা মুহূর্ত তোমাকে হারানোর ভয়ে থাকতে হবে। তার মধ্যে আবার ওই সুলতান। আমি শান্তি পাবো না। আমায় বিশ্বাস করো তো করি? তাহলে ভয় পেও না। আমি শুধুই তোমার, আর তোমারই থাকবো। ভালোবাসি করি। প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া থাকতে পারবো না, যাব না। আমিও যে অনেক ভালোবাসি তোমাকে। 1 সপ্তাহ পর সাদাবার রওশন ইংল্যান্ড চলে যায়। সারাদিন কলেজ, পড়াশোনা, আর দিন শেষে সাদাফার সাথে রাতে কথা বলা। এভাবেই কাটছিল সাদাফার পরীর সম্পর্ক। ওই দিনের পর আর সুলতানকে দেখেনি পরী। এটা নিয়ে পরী সন্তুষ্ট হয়, এটা ভেবে যে মনুষ্যত্ববোধ আছে, তাহলে সাইকোটার। এভাবে কেটে যায় 10টা মাস। আর 5 মাস পরে সাদাফ আসবে, এটা ভেবে যেন আনন্দে দিশেহারা হয়ে পড়ে পরী। ভিডিও কলে কথা বলছিল দুজনে। দেখছো সময় কেমন করে চলে যাচ্ছে দেখতে দেখতে। কেন মিস্টার, তুমি মনে হয় খুশি না? কি বলো এসব? আমি অস্থির হয়ে আছি। কবে দেশে যাব? আমার পরীটাকে বুকে জড়িয়ে নেব, লাল টুকটুকে শাড়ি পরিয়ে আমার বাড়ি নিয়ে যাব। এহ, আমি শাড়ি পরবো না। তাহলে কি পরবা? আমি লেহেঙ্গা পরবো। না, শাড়ি আমার অনেক পছন্দের। তুমি শাড়ি পরবা? দূর কচু, শাড়িটারি সামলানো অনেক কষ্টের। আমি আছি না, তুমি কি করবে শুনি? কেন, তোমার শাড়ি ঠিক করে দেব? পাগল। আচ্ছা যাও, তোমার কথাই থাক, শাড়িই পরবো। লাভ ইউ বউটা, লাভ ইউ টু। ডাটা অন করেই পড়ছিল পড়ি। সাদাব টেক্সট করছে, কই গো তুমি? ফোনের স্ক্রিনে সাদাবের টেক্সট দেখে বইটা বন্ধ করে লাইনে যায়। এই তো আমি। কোথায় ছিলে? পড়ছিলাম। পড়া শেষ? না। তাহলে অনলাইনে আসলে কেন? তোমার জন্য। যাও যাও, আগে তাড়াতাড়ি পড়া শেষ করো, পরে পড়বো। বলো, কি বলবে? সাদাব একটা কাপড়ের ছবি সেন্ড করলো। ছবিটা বিয়ের। ছেলে মডেল পাঞ্জাবি পরা আর মেয়ে মডেল লেহেঙ্গা পরা। কি গো, বিয়ের ছবি কেন? অনলাইনে মেয়েদের বিয়ের শাড়ি দেখছিলাম তোমার জন্য। এখনো কেন? অনেক সময় পড়ে আছে, তাতে কি? দেখে রাখলে তো সমস্যা নেই। আচ্ছা, ওই কথা বাদ দাও, আমার কথা শোনো। বলো, মেয়েটা কি ড্রেস পরেছে এটা? লেহেঙ্গা। তুমি কি এগুলোর কথাই বলেছিলে? হ্যাঁ। ড্রেসটা অনেক সুন্দর না? হ্যাঁ, কিন্তু আমি তো বিয়েতে শাড়ি পরবো। না না, শাড়ি তো বিয়ের পর থেকে পরবেই। বিয়েতে লেহেঙ্গাই পরবা। এমা, তুমি না সকালে বললে শাড়ির কথা, তখন কি জানতাম নাকি লেহেঙ্গা এত সুন্দর? তুমি তো এমনিতেই পরি, তখন আরো পরি পরি লাগবে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? দেখো, পেট দেখা যাচ্ছে। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বউর পেট অন্যরা দেখবে নাকি? আমি কি পেট বের করে রাখবো নাকি? হুম, একদম যেন দেখা না যায়। পরি মুচকি মুচকি হাসছে আর টেক্সট করছে, আচ্ছা ঠিক আছে, মা বাবাকে তোমার বাসায় পাঠাবো। কি, কবে? খুব তাড়াতাড়ি। বিয়ের কথাটা পাকা করে আসতে বলবো। তুমি তো থাকবে না। আমি তো আসবই, আর 5 মাস পর। তুমি দেখতে আসবে না? বাবালে, আমাকে দেখতে বুঝি খুব ইচ্ছে করছে? আমার তো করেই। তোমার তো আর ইচ্ছে করে না, কারণ আমি তোমাকে বেশি ভালোবাসি তাই। আচ্ছা, বিয়ের পর দেখাবো কে বেশি ভালোবাসে। হুম। মনে হচ্ছে আজকাল খুব খুশিতেই আছো। কথাটা শুনে পিছনে ঘুরে তাকায় পড়ি। আপনি? হ্যাঁ আমি। চিনতে পারছো না? আমি সুলতান। পরি কিছু না বলে চুপ করে আছে। ভাবছো এতদিন পর কোথা থেকে আসলাম? জানো, তুমি এটাই ভাবছো? সেদিন তোমার বলা প্রতিটা কথা আমার মনে দাগ কেটে গিয়েছিল। একটা জিনিস আমি সেদিন বুঝতে পেরেছি যে তোমাকে কাবু করা এত সহজ নয়। তাই ভাবলাম তোমাকে বিয়ে করতে হলে অন্য পন্থা অবলম্বন করতে হবে। আর আমিও করলামও সেটা। কি করলাম জানো? ভালো একটা চাকরির জন্য ঘুরছিলাম। আব্বুকে জানালাম আমি কাজ করতে চাই।
তুমি হয়তো জানোই যে আমার বাবা একজন আর্মি অফিসার। বাবা তো ট্রান্সফার হয়ে ময়মনসিং থাকে। আমি কাজ করবো শুনে আব্বু অনেক বেশি খুশি হয়, কারণ এত চেষ্টা করেও আব্বু অথবা মা কেউ আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারেনি। সেখানে আমি নিজে থেকে বলছি কাজ করব, আব্বু আমাকে ময়মনসিং যেতে বলল। আজ আমিও একজন প্রতিষ্ঠিত আর্মি। এত কিছু কেন করেছি জানো? তোমার জন্য। একজন গুন্ডা ছেলের হাতে কোনো বাবা মা মেয়ে তুলে না দিলেও একজন প্রতিষ্ঠিত ছেলের হাতে নিশ্চয়ই তুলে দেবে। ভালো, আপনার উন্নতি দেখে আমি খুব খুশি হয়েছি। আমার জন্য হলেও কেউ একজন প্রতিষ্ঠিত হতে পেরেছে, এটা জেনে খুবই ভালো লাগলো। এ- এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন। সুলতান জোরে শব্দ করেই হাসলো। হাসির কি হলো? হ্যাঁ, বিয়ে করবো তো। টুকটুকে একটা পরীর মতো বউ আনবো। সুলতানের চোখে মুখে রহস্যের ছাপ স্পষ্ট দেখতে পেল পরী। সুলতান আর কিছু না বলে চলে গেল। পরবর্তীতে অবশ্য সুলতান আর আগের মতো বিরক্ত করেনি পরীকে, কিন্তু পরীর চোখের সামনে সুলতানের রহস্যময় চেহারাটা ভেসে ওঠে। আবার নতুন চাল চালছে না তো? আগামীকাল সাদাফের বাবা মা আসবে পরীকে দেখতে। এটা নিয়ে পরী খুব নার্ভাস। কিভাবে যাবে তাদের সামনে, কি কি প্রশ্ন করবে, কি উত্তর দিবে? পরীর এমন নার্ভাস হওয়ার কথা শুনে সাদাব হাসতে হাসতে শেষ। এভাবে হাসছো কেন তুমি? তোমার অবস্থা দেখে। হুম, তোমার আর কি? তোমাকে তো আর দেখতে যাবে না। এত নার্ভাস হওয়ার কিছু নেই পরি। তুমি তো বলেই খালাস। আমার নার্ভাস তো আর কমছে না। আচ্ছা শোনো না, বলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? এখন তো বলা যাবে না। তাহলে কখন বলবে শুনি? যখন সারপ্রাইজ দেবো। আচ্ছা, অপেক্ষায় রইলাম। পরের দিন সাদাফের মা বাবা ভাই ভাবিরা দেখতে আসে পরীকে। পরী আজ সোনালি পাড়ের একটা লাল খয়েরি জামদানি শাড়ি পরেছে। মাথায় একটা লম্বা ঘোমটা দিয়েছে। পরীর হাতে শরবতের ট্রে দিয়ে তাদের সামনে নিয়ে যায় পরীর বড় বোন। পরীর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এত লজ্জা, আল্লাহ! সাদাবের পরিবারের সবাই পরীকে দেখে খুব খুশি। পরীর লম্বা চুল সকলের মন কেড়ে নিয়েছে। সাদাব আসলে তারা আবার আসবে আর বিয়ের দিন তারিখ ঠিক করবে বলে সেদিনের মতো মিষ্টি মুখ করে বিদায় নিল তারা। তারা যাওয়ার পর ভালোই চলছিল দুজনের সম্পর্ক। সাদাফের ফোন আসে। নাম্বার দেখে অনেক অবাক হয়ে পড়ি, কারণ এটা সাদাফের আগের নাম্বার। নাম্বারটা বাংলাদেশের। পরি ফোন রিসিভ করে বলল, হ্যালো পরি। হ্যাঁ, তুমি বাংলাদেশের নাম্বার দিয়ে কিভাবে ফোন করলে? গতকাল আমি ইংল্যান্ড থেকে এসেছি, অথচ আমাকে একবারও জানালে না। ওহো, বুঝেছি। এটাই তোমার সারপ্রাইজ, তাই না? এভাবে কেউ সারপ্রাইজ দেয়? না বলে যখন এসেছো তখন দেখা করেই সারপ্রাইজ দিতে। সাদা কিছুক্ষণ চুপ করে থেকে সিরিয়াসলি ভাবে, কাল একটু দেখা করতে পারবে? পারবো, কিন্তু তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? কালই বলবো, রাখছি। যাহ বাবা, কি হলো ওর? পরিমা ঘরে আছে। কে, কি করছিস একা করে? কিছু না, কিছু বলবে? সুলতানের বাবা আর বোন আসছে, তুই গিয়ে ওদের একটু সঙ্গ দে। আমি চা বানিয়ে আনছি। আচ্ছা। ড্রয়িং রুমে গিয়ে সুলতানের বাবাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আঙ্কেল। আপনি কেমন আছেন? আলো রাখছেন একরকম। অনেকদিন পর গতকাল বাড়িতে আসছি। শিলা বায়না ধরলো আমাকে নিয়ে তোমাদের বাসায় আসবে, তাই আসলাম আর কি। ভালো করেছেন আঙ্কেল। আর অনেক কথাই বলছিল তারা। পরের দিন পরি একটা নীল শাড়ি পরে। সাদা শাড়ি অনেক পছন্দ করে। এতদিন পর দেখা হচ্ছে, নিশ্চয়ই শাড়ি পরে দেখে চমকে যাবে। দূর থেকে দেখতে পায় সাদা পুকুরের পাড়ে বসে আছে আর পানিতে ছোট ছোট ইটের টুকরো ঢিল মারছে। পরি আস্তে আস্তে পা টিপে টিপে সাদাবের কাছে যায়। পেছন থেকে সাদাবের চোখ দু হাত দিয়ে আটকে ধরে। সাদাব পরির হাত ধরে বলো, সারা পরি, ধুর, বুঝে ফেললে? চোখ খোলার পর সাদাব পরির দিকে একবার তাকিয়ে আবার পানির দিকে স্থির করলো। পরি অবাক হলো। যে ছেলে শাড়ির জন্য পাগল, সে কিছুই বলল না। মুখটা কেমন মলিন। তোমার কি মন খারাপ না? তাহলে কিছু না, মিথ্যা বলবো না একদম। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার মন খারাপ। পানি থেকে চোখ সরিয়ে একবার
পরীর চোখের দিকে তাকালো সাদাব। আমাকে ভুলে যাও মানে? কি বলছো এসব? ঠিকই বলছি। কি হয়েছে তোমার? এসব কেন বলছো? মজা করছো তাই না? না, আমি সিরিয়াস। মানে কি এসবের? আমার বাবা মা এই বিয়েতে রাজি না। তারা অন্য মেয়ে দেখেছে। ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? বুঝতে চাইছো না কেন? আমি সিরিয়াস। জানি কথাগুলো হজম করতে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই পড়ি। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। তুমি কি পারবে তোমার বাবা মাকে কখনো কষ্ট দিতে? জানি পারবে না, কারণ আমরা দুজনেই আমাদের বাবা মাকে অনেক ভালোবাসি। তাদের অমতে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ক্ষমা করে দিও আমায়। পরি এতক্ষণ বিষয়টা মজা ভেবে নিলেও এখন পরিষ্কার বুঝতে পারছে সাদাব কোনো মজা করছে না, কিন্তু ও কিভাবে অবলীলায় কথাগুলো বলছে। পরি সাদাবের ডান হাতটা পেঁচিয়ে ধরে, প্লিজ সাদাব, আমার সাথে এমন করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনেক ভালোবাসি তোমাকে। তুমি তোমার বাবা মাকে একটু বোঝাও, তারা নিশ্চয় বলবে। পরির হাতটা ছাড়িয়ে নিয়ে সাদাব বলল, বুঝেছি। আসার পর থেকে অনেক বুঝিয়েছি, লাভ হয়নি। তারা চায় না এই বিয়ে হোক। আমি তাদের মতের বিরুদ্ধে যেতে পারবো না। আমাকে ভুলে যাওয়াই উত্তম তোমার জন্য। পরীকে আর কিছু বলতে না দিয়ে সাদাব চলে যাচ্ছে। পরীর চোখ থেকে পানি পড়ছে, হাত পা অনবরত কাঁপছে। তবু পরী সাদাবের পিছনে দৌড়ানো শুরু করে। প্লিজ সাদাব, আমার কথা শোনো, দাঁড়াও। সাদাব, এমন করো না প্লিজ। সাদাব পিছনে করে তাকায় না, দাঁড়ায়ও না। আশেপাশের মানুষ অবাক চোখে দেখছে পরীর কাণ্ড, কিন্তু সেদিকে পরীর কোনো ভাবান্তর নেই। শাড়ি বারবার পায়ে পেঁচিয়ে যাচ্ছে, তবু দৌড়াচ্ছে। পরের বার শাড়িতে পাড়া লেগে মাটিতে পড়ে যায়। প্রচন্ড রকম ব্যথা পেয়েও কোনো রকমে উঠে দাঁড়ায়। ততক্ষণে শাড়ি, ততক্ষণে গাড়ি আর মানুষের ভিড়ে আড়াল হয়ে যায় সাদাব। দৌড়াতে দৌড়াতে রাস্তার মাঝখানে চলে আসে পরি। পানিতে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আচমকা চলন্ত একটা রিকশার সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে পরি। চলবে। প্রিয় দর্শক, অনেকদিন পর গল্প নিয়ে আসলাম। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে চাকরির সূত্রে নতুন চাকরিতে জয়েন করার কারণে সবকিছু গুছিয়ে নিতে কিছুদিন সময় লাগলো, এর জন্য নিয়মিত গল্প দিতে পারিনি। এখন থেকে আবার আগের মতো নিয়মিত গল্প পাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।